আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে আর সেই সেম টিউনে বলছি না যে ক্লাস 12 সেমিস্টার 4, কারণ তোমরা তো জেনেই গেছো যে আমি শুধু ভিডিও দিই মানে ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য দিই। আজকে আমি সত্যিই খুব খুশি। বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে মেসেজে, মানে আমি দেখাতে পারবো না, যেই ফোনে দেখাবো সেই ফোনে রেকর্ডিং করছি, মেসেজ বক্স পুরো ভরে গেছে। আমি তো 12টা 15 থেকেই আমার স্কুলের স্টুডেন্টদেরকে ফোন করতে শুরু করেছি। তারপরে ভাগ্যশ্রী ফোন, মানে এই কোশ্চেনটা নিয়ে এলো। তারপর থেকেই ভাবছি, কিন্তু পরপর দুটো ক্লাস ছিল তাই একটু আসতে দেরি হয়ে গেল। তো আজকে কিন্তু আমি নতুন করে কিছু বলতে আসিনি, আজকে শুধু তোমাদের কমেন্ট চাই। আমাকে পার্সোনালি যা হোয়াটসঅ্যাপ করেছো, যারা করেছো তারাও এসে ইউটিউবে কমেন্ট করো তোমার পরীক্ষা কেমন হয়েছে। এই যে এবিটিএর টেস্ট পেপার করতে করতে আজকে আমি বলছি আমি ক্লান্ত হয়ে গেছি। প্রতিদিন 2 থেকে 3টে আমাকে ভিডিও বানাতে হয়েছে, মানে পার্ট এ পার্ট বি পার্ট সি, তবে কিন্তু 15টা পেজ শেষ করতে পেরেছি। এর জন্য আমাকেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে, এবং সেই পরিশ্রমের পরে যে তোমাদের এতগুলো মুখে হাসি ফুটে উঠেছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। মানে এর চাইতে বড় পাওয়া শিক্ষকতার জীবনে আর কিছু হতে পারে না, যেখানে সবাই শুধু ম্যাডাম আপনি যেভাবে টেস্ট পেপারের পেজগুলো করিয়ে দিয়েছিলেন সেখান থেকে সমস্ত কমন আছে। আমি টেস্ট পেপারের পেজ শুধু করিয়েছি নয়, তোমরা একবার ভেবে দেখো আমি 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো লিখেছি। কিছু কিছু প্রশ্নের উত্তর লিখতে পারিনি, মানে একটা ভিডিও করতে গেলে সেই ভিডিওর এডিট তো অনেক থাকে, তোমরা এখন অনেক স্মার্ট জানো। তো আমাকে কিন্তু অনেকটা সময় দিতে হয়েছে এই ক্লাস 12 সেমিস্টার 4-এর জন্য। এবার তোমাদের 3rd সেমিস্টার খুব একটা মনঃপুত হয়নি, সেখানে তোমরা এমসিকিউ কিছু, মানে সাজেস্টিভ ওয়েতে বলো, যাই বলো, বা কোনো বই দেখে পড়েছো বা আমার ভিডিও দেখে পড়েছো। এমসিকিউ সেভাবে কমন হয় না, কারণ এমসিকিউ এমন একটা জিনিস যেটা তুমি বুঝতে ভুল করলে তার উত্তর ভুল হয়ে যাবে, বা বুঝতে ভুল হলে তুমি তার উত্তরটা দিতে পারবে না। তুমি এমসিকিউ কখনো মুখস্থ করে হয় না, পুরো চ্যাপ্টার খুঁটিয়ে পড়লে তবেই এমসিকিউ করা যায়। যাই হোক, আমার মনে হয় 3rd সেমিস্টারের যে দুঃখ তোমাদের ছিল সেই দুঃখটা অনেকটা কেটেছে। প্রথমত বলি যে লং কোশ্চেনে, তারপরে আমি 2 নম্বরের কোশ্চেনগুলো দিয়ে শুরু করছি। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র আমি কিন্তু বারবার বলেছি তোমাদের পরীক্ষায় আসবে, তবে 6টা পর্যায়ে ছবি যদি আঁকতে পারো তবেই করবে। ছবি কিন্তু সেভাবে যে জটিল সেটা বলবো না, কারণ একটা তুমি যদি নীল কালিতে বায়ুস্রোত দেখাও উষ্ণ স্রোত, আর একটা লাল কালিতে বা কালো কালিতে দেখাও, দুটো উষ্ণ এবং শীতল বায়ুস্রোত পরস্পর মুখোমুখি হবে, তারপর একটা বায়ুস্রোত আরেকটার উপর উঠে যাবে, অর্থাৎ যেটা হালকা সেটা উপরে উঠে যাবে, এরপর উপরে উঠে গিয়ে ভারী হয়ে, মানে আমি এখানে পড়াচ্ছি না, বাট এইটুকুর ছবির জন্য 6টা পর্যায়ের ছবি শুধু লাইনগুলো টেনে করলে কিন্তু বায়ুর ক্ষয়কাজের চেয়ে তোমাদের ওই কোশ্চেনের উত্তরে অনেক বেশি সুবিধা হতো। এখানে অনেকেই জানতে চেয়েছে যে বায়ুর ক্ষয়কাজের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো তার বৈশিষ্ট্য দিতে পারেনি, উদাহরণ দিতে পারেনি, কিচ্ছু দরকার নেই। তুমি সংজ্ঞা যদি লিখে থাকো, ছবি যদি লিখে থাকো, ছবি যদি এঁকে থাকো, মিনিমাম যদি 3টা ছবি এঁকে থাকো তাহলেই কিন্তু এনাফ, তুমি ফুল মার্কস পাবে। আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি এবং বিকাশের যে বিভিন্ন পর্যায়, এটাও যদি করে থাকো আমাকে কমেন্ট সেকশানে জানিও। এবার তোমাদেরকে বলি আমি সমুদ্র তরঙ্গের কাজ কেন করতে বলেছিলাম। সমুদ্র তরঙ্গের কাজটা একদম নূতন, ওটা তোমাদেরকে পড়িয়ে নিতে চেয়েছিলাম, কারণ আমি জানি তোমরা নদী আর বায়ু ছাড়বে না, কারণ নদী বায়ু তোমরা ক্লাস 10 থেকে পড়ে এসছো। তাহলে সমুদ্র তরঙ্গের কাজ করিয়ে রেখেছিলাম, সেখান থেকে তোমরা পুরোদেশীয় বাঁধ পেয়েছো এবং ফিওর্ড উপকূল পেয়েছো। এছাড়া পেডিমেন্ট বলতে কী বোঝো, ইনসিটু এক্সিটু সংরক্ষণ, ইনসিটু যে সস্থানে অর্থাৎ সুন্দরবনের বাঘকে সুন্দরবনের সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণে হচ্ছে সুন্দরবনের বাঘকে চিড়িয়াখানায় এনে সংরক্ষণ। তো এটাও বারে বারে বুঝিয়েছি, 2 নম্বরের জন্য সব লিখে দিয়েছি। তো আমার পরিশ্রম তো আমি করেছি তোমাদের জন্য, আর সেটা আমার ভালো লাগার জায়গা থেকে করেছি। আমি দেখেছি এক একটা ভিডিওতে ভিউ হয়নি, সেখানে হয়তো 30টা ভিউ হয়েছে, কিন্তু সেখানে একটা কমেন্ট যদি পড়েছি যে ম্যাডাম এটা লিখিয়ে দিন বা করে দিন, আমি কিন্তু করে দিয়েছি, এটা তোমাদেরকে মানতে হবে। এবং আজকে আমাকে এখানে ইউটিউবে এসে অবশ্যই কমেন্ট করতে হবে। আজকে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু বলছি না। কাম্য জনসংখ্যা 2 নম্বরের জন্য লিখে দিয়েছি খুব সুন্দর করে, মানব দারিদ্র্য সূচক 2 নম্বরের জন্য লিখে দিয়েছি। ইমিগ্রেশন আর ইমিগ্রেশন, বৃষ্টি যখন বললো ম্যাডাম ইমিগ্রেশন, আপনি বলেছিলেন আই দিয়ে শুরু, অর্থাৎ যেখানে ইন করছে ইমিগ্রেশন, আর এমিগ্রেশন হচ্ছে ই দিয়ে শুরু, অর্থাৎ যেখান থেকে এক্সিট করছে সেখানে হচ্ছে এমিগ্রেশন। তো আমার এই বলা কথাগুলো মনে রেখেছো এবং পরীক্ষায় লিখেছো, আমার অদ্ভুত ভালো লাগা। মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি আমি তোমাদের 2 নম্বরের জন্য লিখে দিয়েছি। 3 নম্বরের জন্য যে প্রশ্ন বা 5 নম্বরের জন্য যে প্রশ্নের উত্তর যতটুকু হবে বই থেকে দাগ দিয়ে দিয়ে
সংক্ষিপ্ত করে একদম এই প্রশ্নগুলোই বারবার হয়েছে। ভারতের 2টি পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্রের নাম, এখানে তোমাদের 2টি, এই কোশ্চেনটাই আমার খাতাতে লেখা আছে, দরকার হলে আমি খাতাতে গিয়ে মানে ডাইরেক্ট পাতাটায় গিয়ে তোমাদেরকে দেখাবো। স্থিতিশীল উন্নয়ন ওটা লেখা আছে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যে উন্নয়ন। LULC ম্যাপ, এটা হয়তো তোমাদের কাছে আনকমন মনে হতে পারে, কিন্তু এটা হচ্ছে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার। ল্যান্ড ইউজটা হচ্ছে মানুষ ভূমি ব্যবহার করছে, আর ল্যান্ড কভার তো কভার যে কোনো কিছু দিয়ে থাকতে পারবে, বনভূমি দিয়ে, জলাভূমি দিয়েও ল্যান্ড কভার থাকতে পারবে। যখন মানুষ সেটা ব্যবহার করছে সেটা হচ্ছে ল্যান্ড ইউজ। তাহলে এই ম্যাপটা হচ্ছে ল্যান্ড ইউজ, ভূমি ব্যবহার এবং ভূমি আচ্ছাদন ম্যাপ। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, কালকেও বলেছি ভালো করে করবে। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা এসেছে। ঘূর্ণবাত প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য ক্লাস 10 থেকে পড়ে আসছো। আমি তো ভেবেছিলাম প্রতিসারী অভিসারী পাতসীমানায় তোমাদের ভূমিরূপ আসবে, সেটা আসেনি। এসেছে চিত্রসহ অভিসারী পাতসীমানা এবং প্রতিসারী পাতসীমানা দুটি পার্থক্য। এত সহজ প্রশ্ন। ফিওর্ড উপকূল কীভাবে গঠিত হয়, এখানে তোমাদের রিয়া এবং ফিওর্ডের পার্থক্য করিয়েছি। নদীর পুনর্যৌবন লাভ এবং এর বিভিন্ন ধরন, অর্থাৎ যেটা স্থিতিশীল পুনর্যৌবন লাভ, গতিশীল পুনর্যৌবন লাভ এবং ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ। এছাড়া রয়েছে ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব, এটা আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু বারবার করে বলেছিলাম এটা ছবি আঁকতে। জনঘনত্ব মানুষ জমির অনুপাত 10 থেকে পড়ে আসছো। বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, এই পরিব্রাজনের প্রভাব উৎস দেশে কীভাবে পড়ছে এবং যে দেশে যাচ্ছে, অর্থাৎ উৎস দেশ মানে যেখান থেকে যাচ্ছে, আমাদের মতো উন্নয়নশীল দেশ থেকে যখন USA-তে যাচ্ছে এর প্রভাবটা কীরকম পড়ছে না, সেখানে এই নির্ভর যাদের উপর মানুষজন নির্ভর করবে, বয়স্ক এবং শিশুরা ওই পরিণত বয়সের মানুষদের উপর নির্ভর করে। অর্থাৎ নির্ভরশীলতার অনুপাতটা এদেশে বেড়ে যাচ্ছে, কিন্তু ওই দেশে যেহেতু কর্মঠ জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে নির্ভরশীলতার অনুপাতটা কমছে। এটাও বারে বারে আলোচনা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি পদ্ধতি করিয়েছি, প্রয়োজনীয়তা করেছি। প্রয়োজনীয়তা তোমাদেরকে না করালে এটা বানিয়ে লিখতে পারবে। এছাড়া সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাত, এছাড়া ডুয়ার্স অঞ্চলে মানুষ বন্যপ্রাণীর সংঘাত, এর যে ক্ষতিকারক প্রভাব সেগুলো করানো হয়েছে। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ এমনিতেই তোমাদের কাছে ইজি ব্যাপার। সাম্প্রতিককালে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন দ্রুত বিকাশ ঘটছে এটাও লিখিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ রোধের যেহেতু 3টে ব্যবস্থা, আমার তো মনে হয় যে কোশ্চেন হাতে পেয়ে তোমরা বুঝতে পারবে না যে আমরা কোনটা করব কোনটা করব না, মানে সবগুলোই এমনভাবে কমন এসছে। যাই হোক, লং কোশ্চেন নিয়ে চিন্তা কিছু করবে না, ওখানে তোমরা 5-এ 5 পাবে, একদম চিন্তার কিছু নেই। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের কমেন্ট সেকশনে যে কমেন্ট থাকবে তার ভিত্তিতে।